এখানে একটা জিনিস হয়তো আমি অন্যভাবেও বলতে পারতাম। তোমাদের না বলে আমাদের বলতে পারতাম। সেটা হয়তো আমি এখন বলব যে হ্যাঁ, আমাদের জুলাই যে বিপ্লব আমি বলব না, অভ্যুত্থানটা। আমি বলেছি জুলাই গণ অভ্যুত্থান। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকারে সায়েন সাবু। রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজ যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, অর্থনীতিবিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম আকাশ। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনি সাম্প্রতিক আলোচনায় বলছেন জুলাই বিপ্লব প্রতারিত হয়েছে, বেহাত হয়ে যাচ্ছে। কারা করলো এই প্রতারণা বা কেন আপনার এই অনুভূতি প্রকাশ করলেন? আচ্ছা, আমি এক্স্যাক্টলি যেই কথাটা বলেছি সেটা আগে বলি। জি, আমি বলেছি যে জুলাই অভ্যুত্থানে তোমাদের জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে জনগণরা অংশগ্রহণ করেছিল, তাদের অধিকাংশই এখন নিজেদেরকে প্রতারিত বোধ করছে। এটা ছিল আমার কথা। আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো আমি অন্যভাবেও বলতে পারতাম। তোমাদের না বলে আমাদের বলতে পারতাম। সেটা হয়তো আমি এখন বলব যে হ্যাঁ, আমাদের জুলাই যে বিপ্লব আমি বলব না, অভ্যুত্থানটা। আমি বলেছি জুলাই গণ অভ্যুত্থান বা আমি বলব যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি, নানা অবস্থান থেকে কিন্তু অংশগ্রহণ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছিল সাধারণ শত্রুর বিরুদ্ধে নানা শক্তির নানা রকম সম্মিলিত প্রয়াস। জি, সেখানে বামপন্থীদের মধ্যেও আবার মতভেদ ছিল। বামপন্থীদের মধ্যে যারা সাকির দল করেন, সংহতি, তারপর সাইফুল হক যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করেন, টিপু বিশ্বাস যিনি কমিউনিস্ট লীগ করেন, এরা তো আগে বাম গণতান্ত্রিক ফ্রন্টের মধ্যেই ছিল। কিন্তু তারা মনে করেছে যে শেখ হাসিনাকে প্রধান শত্রু বিবেচনা করে তাকে উৎখাত করার জন্য, এমনকি বিএনপি বা জামাত সহ যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে এক ধরনের যুগপৎ বা সমঝোতা বা একটা কিছু করে, একটা শক্তি তৈরি করে তাকে উৎখাত করাটাই এখন প্রাথমিক কর্তব্য। সেই হিসাবে তারা কিন্তু A to Z, আমরা যেভাবে তখন বলতাম, A to Z ইউনিটি এগেইনস্ট হাসিনা। আচ্ছা, যেহেতু হাসিনা ফ্যাসিবাদ, এই হলো লজিক। তখন সিপিবির লজিক ছিল হাসিনার ফ্যাসিস্ট প্রবণতা আছে এবং হাসিনাকে উৎখাত করার ব্যাপারেও আমরা শেষ মুহূর্তে, শেষের দিকে জুলাই এসে অন্য কোনো দল, রাজনৈতিক দল উৎখাতের স্লোগান না দিলেও সিপিবি কেন্দ্রীয় কমিটি কিন্তু উৎখাতের স্লোগান দিয়েছি। কিন্তু সিপিবি মনে করেছে যে সেই স্লোগানটা ধরে যে আন্দোলনটা হবে সেটা বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্বে হবে, মানে বাসদ, সিপিবি এবং আরও যে কয়েকটা পার্টি আছে তাদের। তখন আবার সিপিবির মধ্যেই একটা অংশ আবার মনে করেছে যে না, বাম গণতান্ত্রিক ফ্রন্ট তো পারছে না কিছু করতে, সুতরাং তারা আবার দ্রোহযাত্রা যেটা করলো, সেই দ্রোহযাত্রা এবং ইত্যাদির মাধ্যমে একটা সেপারেট মুভমেন্টও করেছে। এই কারণে আপনি বলতে পারেন যে বাম পন্থাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স ছিল। খালি একটা সুবিধা বা অসুবিধা তা না, আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স ছিল। এই ডিফারেন্ট তো ছাড়া যেটা বলছেন যে বিএনপি জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু বামদের কি আসলে বিএনপি জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে ফায়দা নেওয়া বা সুযোগ নেওয়া? আমি এখনো মনে করি যে সেটা যারা মনে করতো যে A to Z ইউনিটি না করে সেপারেট অবস্থান থেকে হাসিনার বিরুদ্ধে ফাইট করতে হবে, যেটা বা একই সঙ্গে যুগপৎ হতে পারে, ওরাও কর্মসূচি দিল, এরাও কিন্তু এক প্ল্যাটফর্ম মিশে গেল না, যেটা 90 সালে এরশাদ বিরোধী সময় যেটা ছিল, সেরকম হলে ভালো হতো। সেটা না হওয়ার কারণেই এখন দেখা যাচ্ছে যে যারা ওইটা অনেক কিছু প্রত্যাশা করে মূল আন্দোলনের ভিতরে ডুবে গিয়ে সবাই মিলে হাসিনাকে উৎখাত করে এখন দেখলো যে আরে বিপ্লব তো হচ্ছে না, এখন সবাই বলছে যেটা বিপ্লব না,
এটা সেকেন্ড রেভলিউশন না। এবং যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেক তরুণরাও, যেটা আমি সেদিন বলেছিলাম, তোমরাও তো নিজেদেরকে প্রতারিত মনে করছো। উম্মে হাবিবা নাকি একজন আছেন, তিনি তো নিজেই বার হয়ে মামা ফাতেমা, ও হ্যাঁ, ও কি নাম মনে, উমামা ফাতেমা। উমামা ফাতেমা, উনি নিজে তো এই শব্দই ব্যবহার করেছে। আর তাছাড়া ফরাদ মাজারও এই শব্দ ব্যবহার করেছে। সুতরাং আমি মনে করি যে আমার যে কথাটা, সেই কথাটা ঠিক আছে, কিন্তু তোমাদের আমাদের এরকম না করে এটার মধ্যে যে পজিটিভ অ্যাসপেক্টটা আছে, যেটা হলো যে মানে শেখ হাসিনার তো অবশ্যই তাকে চলে যেতে হবে, তাই না? কারণ সে 14, 18, 24 গণতন্ত্র দেয়নি, ব্যাংকগুলো সর্বনাশ করেছে, লুটপাট করেছে। সে নিজের ভাষাতেই তার ড্রাইভারই 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যেভাবে সে পালিয়ে গেছে সেটাও তো লজ্জাকর। আর 1800 লোককে মেরেছে। সুতরাং তার তো মানে সে মারে নিয়ে এই পরিণতি হতোই। এটা হতো। কিন্তু আমি যেই কনফিগারেশন অফ ফোর্স দিয়ে যাদের লিডারশিপ এটা করতে চাচ্ছিলাম, সেটা তো হয়নি। কিন্তু সে তো আমরা বড় এই পোস্টটা কি আবারও ব্যর্থ কিনা? আবারও ব্যর্থ। আমি বলবো যে আবারও ব্যর্থ, কারণ তারা ওই কারণেই তারা নিজেদেরকে প্রতারিত বোধ করছি। আমি করছি না, কারণ আমি তো জানতাম যে এরকম একটা পরিণতির দিকেই আগাচ্ছ। সেই জন্য আমি প্রথম থেকেই সবসময় আমার বক্তব্য দেখবেন তারা এই যে একই সঙ্গে আমি শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু জামাত বিএনপির দ্বারা শেখ হাসিনাকে প্রতিস্থাপিত করলে কোনো যে অগ্রগতি হবে না, এ ব্যাপারেও আমি নিঃসন্দেহ। শূন্যতাটা কে পূরণ করবে আজকে, সেটাই হলো এজেন্ডা। শূন্যতা সৃষ্টি করাটা এজেন্ডা না, শূন্যতা সৃষ্টি হতোই, শূন্যতা সৃষ্টি করতে হতোই, মানে ইন দ্য সেন্স যে আমার প্রতিষ্ঠিত আওয়ামী লীগকে উৎখাত করতে হতো। কিন্তু সেই জায়গায় কে বসবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনি মানে কোনো কিছু চিন্তা না করে ধ্বংস করে দিলেন। তাহলে কি বলা যায় যে বাম বা অন্য যারা আসছে সমমনা হুজুগ এই আন্দোলনে যুক্ত হয়ে গেছে? না, এটা অনেকটা আমার টিচার একটা গল্প বলতো, সেটা দিয়ে আমি আপনাকে বুঝাই। সে বলতো, আনিসুর রহমান, সে বলতো ধরো তুমি তোমার গলা একটা নেকড়ে বাঘ কামড়ে ধরেছে, যে কিছু দূরে একটা বাঘ জিভ চাটছে, এখন তুমি কি করবে? তুমি জানো যে নেকড়ে বাঘটাকে যদি সরিয়ে দাও বাঘটা এসে তোমাকে খাবে, তুমি কি করবে? তখন তুমি নিশ্চয়ই নেকড়ে বাঘটাকেই ধাক্কা মারবে হয়তো, কারণ তুমি মানে তোমার গলায় কামড়ে ধরেছে, তোমার কষ্টটা তখন তাৎক্ষণিক কষ্টটা অনেক বেশি। এখন কি বিএনপি জামাতকে বা এই যে এনসি ওই বাঘের সাথে তুলনা করছেন? না, জামাত আর বিএনপিকে, এনসি ছোট ছোট, ওটা তো কোনো দলই না, ওটা তো বাচ্চাদের একটা, আমি মনে করি ওটা একটা মানে ভালো অনেক অনেক রকম মানে চিন্তা ভাবনা তারা করেছে, অনেক ফেসবুক করেছে, অনেক টুইটার করেছে, অনেক সুন্দর সুন্দর গ্রাফিতি এঁকেছে, এবং অনেক তাদের স্বপ্ন ছিল দ্বিতীয় রিপাবলিক ইত্যাদি। সেগুলো ঠিক আছে, কিন্তু রাজনীতি তো অন্য জিনিস, সেটা ওরা অবশ্য বুঝতে পারছে। কেউ কখনো কখনো বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আবার কখনো কখনো বলছে করব। আর সবচেয়ে বড় কথা হলো, কিংস পার্টি হয়ে তো কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে কখনোই বাংলাদেশে ভোট পায় না, পেয়েছে কিন্তু এটা মানে ম্যানিপুলেটেড ভোট। সেরকম আমি মনে করি যে এখন যদি নির্বাচনে কিংস পার্টি হয়ে তো বাংলাদেশের শাসন ব্যবস্থা জারিও করেছিলেন জিয়াউর রহমান করেছে, এরশাদ সাহেবও তাই করেছিলেন, কিন্তু প্রথম যে বিজয়টা, ওই বিজয়টা তো কিংস পার্টি কিংস পদ্ধতিতেই অর্জন করেছে। আমরা বলি না যে জিয়াউর রহমানের বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট এবং অন্যান্য শক্তির আশীর্বাদে। পরবর্তীকালে তারা একটা ইডিওলজি তৈরি করেছে, বাংলাদেশি জাতীয়তাবাদ করে। তারা ওই যে আমাদের এই অঞ্চলের মানুষদের পরিচয়ের মধ্যে তো দ্বৈততা আছে, তারা একই সঙ্গে মুসলমান, আবার ধর্মীয়ভাবে মুসলমান, আবার নৃতাত্ত্বিকভাবে বাঙালি। তো তাদের এই যে বাঙালি মুসলমান দ্বৈত সত্তা, এই সত্তাকে যে কেউ ম্যানিপুলেট করতে পারে, করে একদিকে নিয়ে যেতে পারে। একদিকে নিয়ে যদি জামাত বা ফান্ডামেন্টালিস্ট বা তালেবানের দিকে নিয়ে যায়, সেটা কি ভালো হবে? সেটা ভালো হবে। আর একদিকে নিয়ে গিয়ে যদি মানে পুরোপুরি আমরা বাঙালি জাতীয়তাবাদ করি,
তাহলে আমাদের এখানে যে চাকমা জাতি ছিল, অন্যান্য জাতি ছিল, তারাও চলে যাবে। সুতরাং সমাধানটা আমরা সাজেস্ট করেছিলাম যে আমরা হচ্ছে বাংলাদেশি অ্যাজ এ নাগরিক, আর জাতি হিসেবে আমরা বাঙালি। এই সমাধানটা কিছুটা আওয়ামী লীগ মেনেছিল, পরে ভোটের রাজনীতিতে গিয়ে সেও বিসর্জন দিয়েছে, এরশাদের সঙ্গে আপোষ করেছে, রাষ্ট্র ইসলাম করেছে। এমনকি যখন সংশোধন করে ৭২-এর সংবিধান কিছুটা আনলো, তখনও রাষ্ট্র ধর্ম রেখে দিয়েছে। সুতরাং এই গোজামিল নিয়েই তো বুর্জুয়া দলগুলো আছে, যেই কারণে আমাদের বামপন্থীদের স্লোগান আগেও ছিল, এখনো আছে, নৌকা লাঙ্গল পাল্লা শেষ, সব সাথেরই এক বেশ, তফাৎ শুধু ১৯-২০। এই যে ১৯-২০ বা স্লোগানের কথা বলা হয় যে আপনার বামপন্থী দলগুলো মূলত স্লোগানেই নিবিষ্ট, বা তারা এখানেই সীমাবদ্ধ, প্রেস ক্লাব থেকে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব। এটা আমি আপনার একটা মানে এটা হলো সাংগঠনিক সমালোচনা, যে এটা সমালোচনার জায়গা থেকে বলছে, এটা ঠিক আছে। তাহলে কি আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থান, যেটা প্রতারণার গল্প বলছেন বা অনেকেই তাই বলছেন, যে আগ্রহ বা উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা ফ্যাসিজমের পতন, সেটা এক বছরেও আরো বিশৃঙ্খল একটা অবস্থাও দাঁড়িয়েছে। রাজনৈতিক অবহেল তো তাই পাচ্ছে। জি, এর মধ্যে কি বাম ঘরানার রাজনীতি বা বামপন্থীদের সংকট আরো বাড়লো কিনা, বা তারা আরো চ্যালেঞ্জে পড়লো কিনা? চ্যালেঞ্জে পড়বে যদি এই নির্বাচনের মধ্য দিয়ে আবার দ্বিদলীয় একটা রাজনীতি ফিরে আসে, যেখানে হয়তো শাসক শ্রেণী বিএনপি আর লয়াল বিরোধী দল জামাত ইসলাম, এরকম একটা পরিণতি হলে তখন তখন তাদেরকে কিন্তু তখন যদি গণতন্ত্র থাকে অ্যাটলিস্ট, মানে কথা বলার, সংগঠন করার, মিটিং মিছিল করার, তখন তাদের আবার সেই দ্বিদলীয় মেরুকরণের বাইরে তৃতীয় শক্তির আবির্ভাব নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা যেটা হতে পারে যে এই নির্বাচনটা একটু মানে বিশৃঙ্খল নির্বাচন হলো, একক একক আধিপত্য এখানে হলো না, একটু অন্তর্ভুক্তিমূলক একটা পার্লামেন্ট। যদি ধরেন যেই কারণে আমাদের বামপন্থী বিশেষ করে সিপিবির দাবি হচ্ছে প্রপোর্শনেট ইলেকশন সিস্টেম, ওইটা দিয়ে করে যদি আমরা যদি 1% ভোটও পাই তাহলে 3টা সিট পেলাম। পার্বত্য চট্টগ্রামের ওরা যদি কিছু পায় তাহলে ওরাও রিপ্রেজেন্টেড হলো, ধর্মীয় শক্তিগুলো কিছু যদি রিপ্রেজেন্টেড হতে চায় হলো, বিএনপি হলো, আওয়ামী লীগের ভোটাররা যদি কোনো একটা দল বানিয়ে করে তাহলে তারাও স্বতন্ত্র। সেই রকম একটা ব্রিদিং স্পেস যদি আমরা পাই, একটা অন্তর্ভুক্তিমূলক বিচিত্র পার্লামেন্ট, তাহলে বাংলাদেশও বেঁচে যাবে। গণতন্ত্র তো একদিনে আসে না, আসলে তো গণতন্ত্রের মূল শর্ত হলো গণতান্ত্রিক খেলায় যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, তর্ক বিতর্ক। অমর্ত্য সেনের ভাষায় গণতন্ত্র হচ্ছে ম্যানেজমেন্ট থ্রু পাবলিক ডিসকাশন। সেই জিনিসটা আমাদের দেশে নাই। সেই জিনিসটাই একটা, আমি মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, তার থেকে যদি সেই জিনিসটা আমরা বার করে আনতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে বড়। নিয়ে তো ছাড়া দ্বিমত আছে। আপনি কি পিআর সিস্টেম যেটা বলছেন সেটাই হতে পারে অন্তর্ভুক্ত? না, ওটাই, কিন্তু ওটার সঙ্গে আরো কতগুলো দলের মধ্যে সংস্কার করতে হবে। জি, পিআর সিস্টেমে কি হয়? পিআর সিস্টেম হয় ধরেন এই রমনা এলাকায় একটা সিট আছে, তা আমরা বলে দিলাম যে আমরা যদি এই 4টা সিট পাই প্রপোর্শনেটলি, তাহলে আমরা ওই এলাকায় একে 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 আমাদের ক্যান্ডিডেট দিব। এইভাবে আমরা যদি তালিকাটা করে দিতে পারি যে প্রথম 4 জন এই এলাকার এই নাম, তারপরের 4 জন এরকম, এবং প্রত্যেকটা দল যদি ওই তালিকাটা আগে তৈরি করে দেয় তাহলে ভূগোলের সঙ্গে অসুবিধা হবে না, কারণ ভূগোলটা তো ওইভাবেই হবে যে আচ্ছা এই 1 নম্বর সমস্যাটা হবে না। এই সংস্কারটা করতে হবে, সব দলকে এগ্রি করতে হবে যে আমরা আগেই আমাদের প্রার্থী তালিকা এলাকা ওয়াইজ 300, আমি যে কয়টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করি ওই কয়টা সিটের তালিকা দিয়ে দিব, সবাই দিয়ে দিল, আর আমরা আমাদের ম্যানিফেস্টো দিয়ে দিব, আমাদের মার্কা দিয়ে দিব। মানুষ জানবে যে এই ম্যানিফেস্টোকে দেওয়া মানে ওদের মনোনীত এই প্রার্থীদের যে এই এলাকায় এই অর্ডারে আমি দিচ্ছি। এটা একটু প্রথম 1-2বার একটু অসুবিধা হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যেতে পারে। হয়তো আমরা একবারে 300 সিটে এটা পিআর না করে 150 সিটে করবে। এতে লাভটা কি হবে জানেন? লাভটা হলো যে ওই যে স্থানীয় এলাকায় যখন আপনি প্রার্থী দিতে যান
তখন কি হয়, স্থানীয় এলাকায় যারা আধিপত্য বিস্তার করে আছে তাদের কাছে একটা সাংঘাতিক মারামারি লেগে যায়। এবং স্থানীয় সরকারও তখন বিকশিত হয় না। আবার এমপি আর স্থানীয় সরকারের গন্ডগোল লেগে যায়। আবার ওই এমপিশিপটা পাওয়ার জন্য মনোনয়ন বোর্ড যখন মনোনয়ন দেয় তখন সবাই টাকা দিয়ে কেনা বেচা করে এবং টাকা দিলে ওই টাকা আবার উদ্ধার করার চেষ্টা করে। মানে এই অনেকগুলো জিনিস আপনি আটকে যাবে এই পদ্ধতিতে গেলে। এবং তখন আরেকটা সংস্কার করতে হবে যে দলীয় কাউন্সিল করে, যেমন যুক্তরাজ্যে হয় বা আমেরিকায় যেরকম হয়, দলীয় কাউন্সিল করে তাদের ভোটে তারা তাদের ক্যান্ডিডেটগুলো ঠিক করবে। কিন্তু বিএনপির যে অবস্থান, তো রবি আরো তো জানে যে আমরা ওরা তো এটা করবে না, কারণ ওরা আরেকবার অনেকদিন, আমি তো বলেছি যে ওদের ওই যে নেকড়ে বাঘ এবং বাঘের যে এক্সাম্পল দিলাম, তার থেকে হলো যে বিএনপি তো বুর্জোয়া দল এবং জামাতও বুর্জোয়া দল, জাতীয় পার্টিও বুর্জোয়া দল। কারণ আপনি এদের প্রত্যেক দলের নেতৃত্বের মধ্যে দেখবেন তাদের অনেক অর্থবান লোকজন আছে এবং অর্থ ব্যবহার করা তাদের জন্য নির্বাচনে কোনো কঠিন না এবং তারা সেটাই করে। সুতরাং তারা অর্থ ব্যবহার করবে, পেশি শক্তি ব্যবহার করবে, জিতে আবার ওটা তুলে নেবে। তা আমরা তো আর বাড়াতে পারলাম না। যেই সাইকেলে আওয়ামী লীগ বিএনপির সময় আমরা পড়েছিলাম সেই সাইকেলেই আবার ঢুকে যাচ্ছে। এইখানেই হলো সংকট। এই পরিস্থিতির মধ্যে আপনার ইসলামী রাজনীতির যে ভাবধারা, যে বিকাশ আমরা দেখছি গত এক বছরে সকল ইসলামী দলগুলোরই বারন্ত এক প্রকার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মাঠে। এইটা নিয়ে আপনার কোনো অবজারভেশন বা পর্যবেক্ষণ আছে কিনা যে ইসলামী দলগুলোর রাজনীতির শক্তি সামর্থ্যের প্রশ্নের সামনে কি দাঁড়াচ্ছে? একটা আমার ধারণা যে ইসলামী দলগুলো দাবি করে যে তারা সৎ, জামাত ইসলাম দাবি করে যে তাদের যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো খুব ভালোভাবে চলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের আবার কতগুলো আইন কানুন আছে যেগুলোকে তারা বলে যে আমরা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাব এবং শরিয়া আইন অনুযায়ী, এবং তারা ধর্মীয় রাষ্ট্র ধর্ম ইসলাম তো চেঞ্জ করবেই না, আরও এটাকে শক্তিশালী করবে এই প্রবণতাকে। সেই কারণে নারীদের অধিকারের প্রশ্নে, তারপর বিভিন্ন আধুনিক আইন কানুনের প্রশ্নে, যেটাকে আমরা বলি মানে এমনকি ইসলাম ধর্মের উদার ব্যাখ্যার প্রশ্নেও সূরা কাফিরুনে যেরকম আছে যে ধর্ম মানে ধর্ম যার যার রাষ্ট্র সকলে, এইটা কিন্তু ওই সূরা কাফিরুনের ওই আয়াতটা দেয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই জিনিসটাও কিন্তু রাজনৈতিক ইসলাম এই জিনিসটা কিন্তু গ্রহণ করে না। রাজনৈতিক ইসলাম তো আমার ইসলাম ধর্মকে মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং অন্য ধর্মের উপরে তাকে চাপিয়ে দিতে চায়। এই জায়গাটায় আমি বলছি যে খালি সততার প্রশ্ন দিয়ে জামাত এটাকে কভার করতে পারবে না, যে আমরা অধিক সৎ, অধিক দক্ষ, আমরা চাঁদাবাজি করি না, আমরা মানুষ মারি না। সে এটা তো বলতে পারবেই না মানুষ মারি না, কারণ তাদের অতীত রেকর্ড তো খুবই খারাপ। সেটা তো আমরা জানি যে ৭১ সালে একটা জানি, তারপরেও ইসলামী ছাত্র শিবির নিয়ে অন্য সবগুলো গণতান্ত্রিক ছাত্র সংগঠনের তো অনেকই অভিযোগ আছে, তাদের লোক তো মারাও গেছে তাদের হাতে। এখন যেমন আবার শিবির আর ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে। সুতরাং মানে পেশি শক্তি বলি, সশস্ত্র শক্তি বলি, জঙ্গি শক্তির সঙ্গে যোগাযোগ বলি, আধুনিকতা বলি, নারী বিরোধিতা বলি, এবং ইসলামের প্রকৃত শান্তিবাদী লোকজ ব্যাখ্যা বলি, সব দিক থেকেই তাদের ব্যাখ্যার সঙ্গে আমি একমত। একটু বলি, যদিও আলোচনা হয়েছে সামনে, আওয়ামী লীগের ফিরে আসার কোনো বা তারা রাজনৈতিক মাঠে আবারও শক্তি বা তাদের সামর্থ্য নিয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু, বা প্রথমই ঘটবে আওয়ামী লীগের ভবিষ্যৎ? আওয়ামী লীগের প্রথম তাদের একটা তীব্র আত্মসমালোচনা করতে হবে। তাদেরকে তাদের নেত্রী শেখ হাসিনার যত কার্যকলাপ ছিল 14 থেকে 24 পর্যন্ত, হ্যাঁ কিছু উন্নয়নমূলক কাজ তারা করেছে, পদ্মা সেতু করেছে, এগুলো করেছে, কিন্তু বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং
বিশেষ করে সর্বশেষ যে মানে ছাত্র যুবকদেরকে যে গুলি করে হত্যা এবং নিজের দলীয় বাহিনীকে সব জায়গায় লেলিয়ে দেওয়া এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশনা, যেটা আমরা মিডিয়ায় দেখতে পাই। হয়তো এখানে ওই পক্ষও করেছে, কিছু দুই পক্ষেরই গোলাগুলি হয়তো আছে, কিন্তু তারপরেও 1800 লোক যে মারা গেছে এটার বিচার থাকতে, এবং বিচার হলে পরে শেখ হাসিনা তো কিছু দণ্ড হবে এবং আরও যারা এগুলোতে সহযোগিতা করেছে তাদের দণ্ড হবে। তো সেই দণ্ডটা তো তাদের নিতে হবে এবং অথবা এসে এটা ফেস করতে হবে। এখন যদি আমরা জানি যে রাজনীতিতে শেষ কথা বলা মুশকিল, এখন যদি ওদের চেয়েও আরো খারাপ কাজ পরবর্তী কোনো সরকার করে, ও 1800 মেরেছে, আরেকজন এসে যদি 8000 মারে, 4000 মারে, তাহলে তখন হয়তো এই ব্যালেন্স হয়ে ফিরে আসা জায়গা আছে ওইরকম হতে পারে। কিন্তু আন্তঃসমালোচনার কথা বলছে, এইটা চেক করতে হবে। এই প্রশ্নকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী ছিলেন যিনি, কাছে প্রধান সেটা ফেলবে কি আন্তঃসমালোচনার পর আওয়ামী লীগ প্রধান করবে বলে আমি বলতে পারবো না করবে কিনা, যাই হোক ছেড়ে দিলাম ইতিহাসের উপর। কিন্তু এক সময় কেউ কেউ যারা এখন জেলখানায় আছে আওয়ামী লীগের, তারা রিফাইন্ড আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর অনুসারী আওয়ামী লীগ তৈরি করার কথা বলেছিলেন। আজকে আপনি একটা বিবৃতি দেখবেন আরিফের, বর্তমান সরকারের, যেহেতু নির্বাচন কমিশন প্রতীক তালিকায় নৌকা রেখে দিয়েছে, আরিফ অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আসলে কি আপনাদের উদ্দেশ্য ওরকম কোনো রিফাইন্ড আওয়ামী লীগকে আনা, সেই জন্য নৌকা প্রতীক রেখে দিয়েছে। সুতরাং এই ধরনের কৌশলেও আওয়ামী লীগ আসতে পারে। আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটাই আসল বিতর্ক, সেইটা আমাদেরকে সলভ করতে হবে, সেটা এখনো সলভ হয় না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা ভোট আছে, সাধারণ সমর্থক আছে। ইভেন এখনকার যেসব মানে এত কিছুর পরেও যেসব ওপিনিয়ন সার্ভে হয়েছে, সানেমের বা অন্যদের, দেখা যায় তরুণ যুবকদের মধ্যেই 15% নাকি তারা বলেছে যে কিছু না, আওয়ামী লীগ ঠিক আছে। সানেমেরটা সেটা তরুণ যুবকদের পক্ষে, আর এমনিও নানা রকম আছে। তো আমরা ধরি 9 to 15% ভোটার তার আছে। 9 to 15% এই ভোটার, তারা হয়তো কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত না। এই যেরকম জামাতের ইসলামী শিবিরের যারা 72-এর পরে জন্মগ্রহণ করেছে, তারা যেমন বলে যে আমরা তো 73-এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, সুতরাং আমরা বিবাহটি করেছি। ওই যে রাজ্জাক সাহেব বার হয়ে গেল, এবং জামাতকে রহমান মঞ্জুর সাহেব, ব্যারিস্টার ফুয়াদ, তারা জামাতকে পরামর্শ দেয় যে আপনারা স্বীকার করুন আপনার 71-এ অপরাধ করেছে এবং সেটার ক্রাইম আপনাদের বিচার হোক। আমি সেরকম একটা পজিশনে আছি, যে আওয়ামী লীগ স্বীকার করুক, তাদের বিচার হোক। যারা নিরপরাধ, যারা আসলে আওয়ামী লীগের সবাই তো চুরি করে, সবাই তো খুন করেন, এবং সবাই অনেক সমর্থক আছে যে হাসিনাকে হয়তো সমর্থন করে না কিন্তু বঙ্গবন্ধুকে সমর্থন করে। বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করার ব্যাপারে যত লোক অখুশি, তারা তো সবাই আওয়ামী লীগের না, আওয়ামী লীগের বাইরের লোক আছে। সুতরাং ওই অংশটা, কিন্তু তারা আবার জামাত বিএনপি এদেরও না, আবার কেউ কেউ বামপন্থী, কেউ কেউ বামপন্থীও না। সুতরাং এই যদি আমি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র চাই, তাহলে অপরাধীদের বাদ দিয়ে সকলকেই তো আমার গণতন্ত্রে খেলায় আনতে হবে। এবং আমি মনে করি সেই জিনিসটা মীমাংসা করতে হবে। তো তারা কিভাবে অংশগ্রহণ করবে নির্বাচনে, আর বিশেষ করে যেহেতু জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে যে মানে কোনো পার্টিকে নির্বাচনে বেআইনি করা উচিত হবে না। জাতিসংঘ যে রিপোর্টটা করেছে সেখানে একদম পরিষ্কার করে লেখা আছে। তার মানে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়ার জন্য পরবর্তী নির্বাচন যেটা হবে, সেটার ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়ার জন্য ওই জিনিসটা লাগবে। শেষ করে দেই, এই যে আপনি অমীমাংসিত এবং মীমাংসিত প্রশ্ন তুলছে, এর মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ কি, কোথায় যাচ্ছি আমরা, একেবারে সংক্ষিপ্ত করে যদি বলতে। না, বাংলাদেশ এখন তীব্র দোটানার মধ্যে পড়েছে। প্রথমত একটা অর্থনৈতিক সংকট, একটা তো মন্দা ছিলই, মুদ্রাস্ফীতি কমাতে পারেনি। এখন যদি ট্রাম্পের এটার ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে একটা তীব্র অর্থনৈতিক সংকট হবে। আর রাজনৈতিক সংকট, রাজনীতিটা আগে যে ঐক্য ছিল
সেটা ভেঙে গেছে। সুতরাং নির্বাচন দিতেই হবে, না দিলে এই নির্বাচন প্রশ্নে আন্দোলন সংগ্রাম, রাস্তাঘাটে মারামারি এগুলো শুরু হয়ে যাবে। সুতরাং রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীলতার গহ্বরের সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। দ্রুত নির্বাচনই এটার একমাত্র পথ, এবং সেই নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, শান্তিপূর্ণ হয়, সবাই একটা আলাপ আলোচনা করে স্বীকার করে নেয় যে আমিও ঠিক কে সেও ঠিক জানি না, ঠিক ঠিক করে দিবে জনগণ। এইটুক হলো বাংলাদেশের মুক্তির শ্রেষ্ঠ পথ। মুক্তি মিলুক, সংকট কেটে যাক। আজকের মতো এখানে শেষ করছি। দর্শক, কথা বলছিলাম রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।